এই গ্রামের জনসংখ্যা যদি আমি বলি ওই 700 থেকে 800। আরে মরে গেলে আমি কি দেখবে? এই যে অ্যাকচুয়ালি তাবো ওল্ড মনেস্ট্রি 1035 বছর পুরনো। স্পিতি ভ্যালিতে প্রপারলি যেটা বুঝলাম দেখার জায়গা খুবই কম। এই যে ভ্যালিটা, এই পুরো ভ্যালিটাকেই বলা হয় পিন ভ্যালি। এই পিন নদীর ধারে একটা দারুণ ইনস্টাগ্রামেবল প্লেস আছে, জমানো ফাটাফাটি। স্পিতি ভ্যালি সফরের অর্ধেক ভ্রমণ সম্পূর্ণ করেই ফেলেছি এবং আজও হবে আমাদের এক অসাধারণ যাত্রা। যদিও অসাধারণ কথাটা হয়তো আর যায় না এখানে, কারণ সিমলা থেকে যাত্রা শুরু করার পর যা যা দেখলাম তার কোনোটি কম নয়। সবাই যেন লড়াই করছে কাকে ছেড়ে কাকে বলবো। আজ যাত্রা করব যেমন তাবো থেকে পিন ভ্যালি এর মুদগ্রাম। একদিকে যেমন শতাব্দী প্রাচীন ইতিহাসের অলিগলির সাথে পরিচিত হব, তেমনই দেখবো পাহাড়ি ফুলের উপত্যকায় এই ছবির মতো সুন্দর গ্রাম। তাহলে চলো তৈরি হও পিঠে ব্যাকপ্যাক, হাতে ক্যামেরা ও চোখে দারুণ দারুণ নতুন জায়গা এক্সপ্লোর করার খিদে নিয়ে। আর এই সফরে আমি তোমাদের হোস্ট গাইড অনিশ। তোমরা দেখছো আমার চ্যানেল ট্রাভেল লিমিটলেস। সো লেটস স্টার্ট। গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। আজকে হচ্ছে 2 তারিখ 2রা জুলাই এবং আছি এখন তাবোতে। 10,790 ফিট উচ্চতায় চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা একটা ছোট্ট গ্রাম। এই গ্রামের জনসংখ্যা যদি আমি বলি ওই 700 থেকে 800 মানুষ বসবাস করেন এখানে। খুবই ওয়েলকামিং এবং খুবই ভালো। স্পিতি ভ্যালি ট্রিপে এই তাবো নাইট স্টের জন্য একটা দারুণ প্লেস এবং এখানে সকালবেলা ঘুম থেকে উঠে পায়ে হেঁটে ঘোরারও কিছু জায়গা আছে। তার মধ্যে একটা হলো তাবো কেভস আর একটা হলো তাবো মনেস্ট্রি। আমরা কিন্তু এখন কাজা ডিস্ট্রিক্টের মধ্যে বা স্পিতি ভ্যালির মধ্যেই রয়েছি। কাজা ডিস্ট্রিক্টে এন্টার করে যাওয়া মানে আপনি স্পিতি ভ্যালির মধ্যে আছেন। এখন দাঁড়িয়ে আছি আমার হোমস্টের ছাদে, আর ব্যাকগ্রাউন্ডে বা ব্যাক সাইডে এই যে পাহাড়টা, এখানে রয়েছে বেশ অনেকগুলো কেভস। এইগুলোই হচ্ছে তাবো কেভস। এইখানে আমরা যাব, একটু ট্রেক করে উঠতে হবে ওপরে। আমাদের হোমস্টে থেকে বেরিয়ে জাস্ট একটুখানি গ্রামের মধ্যে দিয়ে আসলে এই রোড পড়বে, এটাই হচ্ছে মেন রোড যেটা দিয়ে আমরা আজকে যাবো। আর রাস্তার ধারেই এরকম সিঁড়ি করা, এই সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে তাবো কেভস যাওয়ার জন্যে। এখানে মোটামুটি একটু আস্তে আস্তে রয়ে শয়ে চলবেন, নয়তো কিন্তু নিঃশ্বাস ফুলে যাবে, মানে শ্বাসকষ্ট হবে। বেশ অনেকটা সিঁড়ি। क्या हुआ ब्रो? मैं तो यहाँ पे ही थक गई। यहाँ पे ही थक गई? उतर जा। আর ওটা কি, ও মাই গড, অসম্ভব। ওখানে তো সিঁড়িও নেই, হামাগুড়ি দিয়ে উঠতে হবে। आ जाओ, आई एम डन। অডিয়েন্স কি দেখবে? আরে মরে গেলে আমি কি দেখবে? ফাইনালি পৌঁছালাম তাবো কেভসে। ওই যে নিচে শহর, আর শহর থেকে এই অবধি পৌঁছাতে সময় লাগলো ওই মিনিট 15 মতনই। সিঁড়ি করা আছে সুন্দর, মোটামুটি 100টা সিঁড়ি চড়তে হবে আপনাদের, সেটা মাথায় রাখবেন। বাট ওপরে আসার পরে এই যে ভিউ, মন ভরে যাবে। আর এখানে আসার সময় কর্পূর, অক্সিজেন সিলিন্ডার এগুলো কাছে রাখবেন। লাগতেও পারে, নাও লাগতে পারে, বাট কাছে অবশ্যই রাখবেন। এই কেভগুলো কেন বানানো সেই ইতিহাস যদি বলি, তাবোতে যারা থাকতেন তারা এই কেভে অনেকে থাকতেন অ্যানসেস্টার্সরা, এবং অনেক মঙ্ক এখানে বহু হাজারো বছর ধরে বহু মঙ্ক এখানে তপস্যা করেছেন। তাদের জন্যই মেনলি এই কেভগুলো এখনো বহু এরকম ছোট ছোট কেভ এখানে রয়েছে। আরও একটা কারণ, শীতকালে ডিসেম্বর জানুয়ারি এই টাইমে টেম্পারেচার থাকে -25 টু -17 এর মধ্যে। তো সেই সময় সার্ভাইভ করার জন্য সে আগেকার দিনের মানুষদের জন্য এই কেভটাই ছিল বেস্ট প্লেস। বেশ অনেকগুলো কেভ আছে, তার মধ্যে একটা কেভ আছে যেটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা কন্ট্রোলড হয়, ASI। তো সেই কেভটার সামনে এবার আসলাম। এটাই হলো আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সেই কেভ। আলো জ্বলছে কই? বলছে ভাই আমরা অনেক আগে থেকে এসেছি বলে। একটা মন্দির টাইপের করা, এখানে বসে মঙ্করা মেডিটেশন করতেন এবং চাইলে ভিজিটার্সরাও এখানে মেডিটেশন করতে পারেন। এরকম ছোট ছোট কুঠুরি করা আছে সব। বলছে এটা নাকি প্লিজ। আর এই যে প্রসেসটা
এগুলো হচ্ছে রোদ প্রবেশের জন্য বা আলো প্রবেশের জন্য। ওই সাইডটাতে রয়েছে হচ্ছে কাঁচ দেওয়া, আর এটা নর্মাল। বেশ দারুণ প্রসেস। আপনারা যদি মেডিটেশনের প্রতি আকৃষ্ট হয়ে থাকেন তাহলে এখানে এসে মেডিটেট করতে পারেন। ভিজিটার্সরাও পারে, শুধু যে মঙ্করা তাই না। এখানে মানে রান্না বান্না করতে দেয়, পাথরে হচ্ছে তোর কালি ঝুলি লেগে আছে। এখানটায় রান্নাবান্নার প্রসেস, পাথরে কালি ঝুলি লেগে আছে, সেটা দিয়ে আমরা আবিষ্কার করলাম। কেভসগুলো দেখতে আসলে মনে হবে যেন ইতিহাস এখানে কথা বলছে। স্পিরিচুয়ালিটি এবং হিস্ট্রি মিলেমিশে একাকার। হাজার হাজার বছর প্রাচীন আমাদের এই দেশের মহান সংস্কৃতিকে তুলে ধরছে। আধ্যাত্মিকতা, সাধনা এবং আত্মত্যাগের পীঠস্থান আমাদের এই মহান দেশই। না জানি কত সাধু পুরুষের সাধনা, কঠিন জীবন সংগ্রামের সাক্ষী এই গুহাগুলি। তো এই পাহাড়গুলো বেশ ভঙ্গুর, এবং এইখানে এই জন্য এই রিজিয়নে বৃষ্টি হয় না বললেই চলে। বৃষ্টি হলে এই যে প্রাকৃতিক বৈচিত্র্য, এই যে পাহাড়, এগুলো কিন্তু সবই ধসে যাবে। মোটামুটি 4 মাস বাদে বছরে, 4 থেকে 5 মাস সারা বছরই এখানে বরফ থাকে। সেই বরফ গলা জল, এটাই এখানকার মেন উৎস। নেমে চলে এসেছি, এবার যাচ্ছি তাবো মনেস্ট্রিতে। তাবো মনেস্ট্রি এটাও বহু বছর পুরনো, মানে হাজারো বছর হয়ে গেছে। এখানে একটা ওল্ড মনেস্ট্রি আছে আর একটা নিউ মনেস্ট্রি আছে। চলুন। আর এই গ্রামের ভেতরের রাস্তা, তাবোতে থাকলে সকালবেলা উঠে গ্রামের ভেতরের রাস্তাগুলো দিয়ে যেন হাঁটবেন। পিসফুল গ্রাম, নিরিবিলি, পাখির ডাক শোনা যাচ্ছে, 2-1টা মানুষ মাঝে মধ্যে দেখা হচ্ছে তাদের সাথে, এবং এখানকার মানুষরা ভীষণ ওয়েলকামিং। দেখা হলে তারা বেশ হাসি মুখে গ্রিট করছে। চলতে চলতে নিঃশ্বাস বেড়ে যাচ্ছে। উফ, কি সুন্দর জায়গাটা। জায়গাটা দেখ। এটা হলো তাবো মনেস্ট্রি, এটা নিউ মনেস্ট্রি, এটা শান্তি স্তূপা, আর এই যে অ্যাকচুয়ালি তাবো ওল্ড মনেস্ট্রি। 1035 বছর পুরনো প্রায়। এস্টাবলিশড 996 AD এস্টাবলিশড। তাবো মনেস্ট্রি এটা কিন্তু পুরো মাঠ দিয়ে তৈরি, মাঠ দিয়ে একটা আলাদা রকমের স্ট্রাকচার এগুলোর পুরো। এখানে যেহেতু বৃষ্টি হয় না সেহেতু স্ট্রাকচার এতদিন টিকে গেছে, কোনো অসুবিধা হয়নি। এবং এই মাড হাউসের একটা বিশেষত্ব হলো শীতকালে এটি গরম থাকে, গরমকালে এটি ভেতর থেকে ঠান্ডা থাকে। তাবো মনেস্ট্রিতে ভিতরে ক্যামেরা নিয়ে প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ, তাই ভিতরে যে শতাব্দী প্রাচীন মনোমুগ্ধকর শিল্পকলার সাক্ষী আজ আমি থাকলাম তা তোমাদের সাথে ভাগ করতে পারলাম না। তবে কিছু জিনিস মনে করি আমি ক্যামেরা ফ্রেমে না দেখে চাক্ষুষ দেখাই শ্রেয়, তাই তোমরাও এসো এই জায়গাগুলিতে। এই যে ওল্ড মনেস্ট্রি, এই ওল্ড মনেস্ট্রি 996 AD-তে তিবেতের ডাইনাস্টি, কিং জিউ ডাইনাস্টি, তিনি প্রতিষ্ঠা করেন ফেমাস ট্রান্সলেটার রিনসেন জংপো। এনারা মিলে এই মনেস্ট্রিটা তৈরি করেন। এনার ভেতরে যে আর্কিটেকচার, যে পেন্টিংস, এর জন্যই কিন্তু এই মন্দিরটা বা মনেস্ট্রিটা এত বিখ্যাত। এই পেন্টিংস তখনকার দিনে প্রায় 1000 বছরের উপরে হয়ে গেছে, তখন থেকে ইনট্যাক্ট আছে। এটাই এখনও অবধি তৈরি হওয়া বা ইন্ডিয়াতে থাকা 1000 বছর ধরে একদম সেম আর্কিটেকচার, সেমভাবে সেম ফর্মে প্রিজার্ভ করে রাখা মনেস্ট্রি। এটা ছাড়া কিন্তু ভারতবর্ষে আর নেই। ইন্ডিয়ার ওদিকে অজন্তা ইলোরা আর এদিকে হিমালয়াসের এটা অজন্তা ইলোরা বেস্ট। পায়ে হেঁটে সকালে তাবোকে ঘুরে দেখে এবার পৌঁছেছি ব্রেকফাস্ট করতে। ঝটপট সেরে নিয়ে বেরোতে হবে। আমাদের সকালের ব্রেকফাস্ট, পরাটা, আলু পরাটা, এটা হচ্ছে দই, টক দই তো, এটা দই। কালকে রাতে খাবার তো জবরদস্ত ছিল, সকালেও ভালোই মনে হচ্ছে। তাবো থেকে এখন বেরোচ্ছি। আজকে আমাদের গন্তব্য মুড ভিলেজ বা মাঠ, আমরা বাঙালিরা মাঠ বললি, এখানে মুড ভিলেজ। মাঝখানে দেখবো ধানকার মনেস্ট্রি, ধানকার লেক, একটা ট্রেক আছে, সেটা হয়তো যাব না। বাজে এখন 12টা, একটু লেটই হয়েছে কারণ আজকে আমাদের জার্নি ডিস্টেন্সটা কম, ওই টোটালে হয়তো 70 থেকে 80 কিলোমিটার। এই জায়গাগুলি যখন পার হচ্ছি আমি একটু হতভম্ব ছিলাম যে কি বলে তুলে ধরবো প্রকৃতির এই অদ্ভুত শিল্পকলাকে তোমাদের সামনে। তারপর ঠিক করলাম আমার দ্বারা এ অসম্ভব, সুতরাং আমি ফ্রেম বন্দি করছি এগুলো, তোমরাই দেখো এবং তোমরাই বিবরণ দাও এই শিল্পকলা।
আমাদের এখানে ড্রোন ওড়ানো হচ্ছিল, তারের গায়ে লেগে ড্রোন পড়ে গেছে, সেটাকে এখন খুঁজতে হচ্ছে আমাদের কোথায় পড়েছে, লোকেশনও দেখাচ্ছে না। এই হচ্ছে ড্রোনের সমস্যা। ফাইনালি পাওয়া গেছে আমাদের ড্রোন, বাট ড্রোনের অবস্থা খারাপ, ভেঙে গেছে। এটি হলো ধনকার মনেস্ট্রি ঢোকার গেট। পাহাড়ের পাদদেশে এটি। এই পাহাড়ের একদম চূড়ায় রয়েছে মনেস্ট্রি। ইতিহাসের সাগরে ডুব দিলে দেখা যায় 1000 বছর আগে কোনো এক রাজার 2 সন্তান শাসন করত এই স্পিতি এবং লাদাখ অঞ্চল। 2 ভাইয়ের যিনি স্পিতি শাসন করতেন তিনি এখানে তৈরি করলেন বৌদ্ধ শিক্ষা এবং সংস্কৃতির পীঠস্থান এই ধনকার মনেস্ট্রি, এবং অন্য ভাই তৈরি করেন ফুক্তাল মনেস্ট্রি লাদাখে। ধনকার মনেস্ট্রি পৌঁছানোর আগে এটি হলো ধনকার ভিলেজের গেট। দূর থেকে কিন্তু দারুণ লাগে এই মনেস্ট্রিকে দেখতে। পৌঁছালাম ধনকার মনেস্ট্রি 12,700 ফিট ওপরে। আমরা ছিলাম 10,700 ফিটে, তাবতে 2000 ফিট উঠে এসেছি একদম পাহাড়ের ওপরে খাদের ধারে। দারুণ জায়গায় মনেস্ট্রিটা, মানে দূর থেকে যে ভিউটা খুব সুন্দর লাগবে। ফ্রাইড রাইস দিলাম, চিকেন ফ্রাইড রাইস ধনকার মনেস্ট্রি, এখানে 250 টাকা প্লেট। এই যে কোয়ান্টিটি ভালোই আছে এবং টেস্টও আই থিঙ্ক ভালো। টেস্টও ডিসেন্ট, ভালো। সেখানে ফ্রাইড রাইসটা ভালোই করে। এখান থেকে আর আমাদের জার্নি টাইম 1 ঘন্টা একটু বেশি, বাট একটা জিনিস, রাস্তা কিন্তু চরম রকমের খারাপ, ভীষণ। রাস্তা নেই বললেই চলে, গুগলে তো রাস্তা দেখাচ্ছেই না, তো যার জন্য একটু বেশি, নয়তো ডিস্টেন্স খুব যদি বেশি হয় 20 কিলোমিটার। স্পিতি ভ্যালিতে প্রপারলি যেটা বুঝলাম, দেখার জায়গা খুবই কম, মেনলি হচ্ছে যেখানেই গাড়ি দাঁড় করিয়ে দাঁড়াবেন সেটা একটা স্পট। এই পাহাড়ি বাগ ঘুরতেই আমরা এবার স্পিতি নদীকে ছেড়ে পিন নদীর পথ ধরলাম। এই পিন নদীর আঁকাবাঁকা পথের শোভা দেখতে দেখতেই এগোবো পিন ভ্যালির দিকে। সামনে এই যে ভ্যালিটা, এই পুরো ভ্যালিটাকেই বলা হয় পিন ভ্যালি, আর এই যে নদী, এই নদী হলো পিন নদী। অসাধারণ সুন্দর এই ভ্যালি, কিন্তু আসার রাস্তাটা ততটাই বাজে। আপনারা যদি পিন ভ্যালিতে ঘুরতে আসেন, পিন ন্যাশনাল পার্ক আছে, এখানে আসতে পারেন। রাস্তা খুবই খারাপ, সেটা একটু মাথায় রেখে আসবেন। আর চাইলে এখানে নাইট স্টে করতে পারেন। নাইট স্টে করার জন্যে ভালো জায়গা, ভিউ খুবই সুন্দর। মুড ভিলেজ বা মার্ট ভিলেজ পৌঁছানোর আগে আর 5-6 কিলোমিটার আগে এই পিন নদীর ধারে একটা দারুণ ইনস্টাগ্রামেবল প্লেস আছে, বা ফেসবুক প্লেসও আমি বলতে পারি, ফটো তোলার জন্য। কেন? এক তো এই নদী, সানসেটের টাইম, পিছনে এত সুন্দর পাহাড়ের ভিউ, সামনে এই ব্রিজ জমানো ফাটাফাটি। পৌঁছালাম নামখা হোমস্টেতে। এটা হচ্ছে মুড ভিলেজে, পিন ভ্যালির মধ্যে। এই পিন ভ্যালির মধ্যে একটা ভিলেজ, মুড ভিলেজ। এখান থেকে ভিউ তো আমি আপনাকে পরে দেখাচ্ছি, কেন ভিলেজটা চুজ করেছি পরে বুঝতে পারবেন। সবার প্রথমে রুমটা দেখাই। তো এই হচ্ছে প্যাসেজ দিয়ে এসে একদম লাস্ট রুম, এই যে রুমটা, এই এসে সবার প্রথমে পাবো হচ্ছে এখানে একটা খাট, এরকম ডবল বেডেড খাট, এরকম একটা বসার জায়গা কাম টেবিল। এটা বেশ ভালো লাগে আমার এখানে, ট্র্যাডিশনাল। এখানে একটা ছোট টি টেবিল, আর এই হচ্ছে ওয়াশরুম ওয়েস্টার্ন স্টাইল। গিজার আছে, বেসিন আছে, এখানে আয়না আছে। আর যেটা মেন অ্যাট্রাকশন এই রুমের, সেটা হলো এই সামনের ভিউ। দেখুন জাস্ট কোথায় আছি, ভ্যালিটা দেখুন। মাই গড, কোনোদিন স্বপ্নেও ভাবিনি যে এরকম জায়গাতে থাকবো আর এখানে বসে চা খেতে খেতে এরকম ভিউ দেখবো। কখনো ভেবেছিস ভাই? একদমই না। এত সুন্দর ছবির মতন গ্রাম, প্রথমে কত সুন্দর ল্যান্ডস্কেপ, ইনস্টাগ্রামে দেখতাম, ভাবতাম এগুলো ইমেজ বা কেউ করেছে বাইরের দেশে।
আমাদের দেশে এত সুন্দর জায়গা আছে, এই জায়গাগুলোতে না আসলে বুঝতে পারতাম না। জাস্ট ভাবুন যে এইরকম বসে আছেন এখানে, সামনে এই হচ্ছে ভিউ। আই এম জাস্ট স্পিচলেস। দেখ, এটা আমাদের একটা রুম, আর দুটো রুম আছে ওপরে। নামকা হোমস্টে আমরা বুক করেছি, তার কারণ এদের ডিনার লাঞ্চ যে প্লেসটা, ব্রেকফাস্ট যে প্লেসটা, সেটার জন্যে। এখান দিয়ে বেরিয়ে এই আসলে এরকম ভিউ আছে এখান থেকে। আর এই হচ্ছে যে খাওয়ার জায়গা, এই খাওয়ার জায়গাটা এখানে স্পেশাল, নাম হচ্ছে নামকা হোমস্টে। আর এদিকে আসলে এটা হচ্ছে এদের রাস্তার ধারের ফ্লোরই আমি বলবো, কারণ এর নিচের ফ্লোরে আমরা আছি। এই এসে এই একটা এন্ট্রান্স, এই এন্ট্রান্স দিয়ে ঢুকে এই একটা রুম আমাদের। এখানেও সেম একটা খাট, এটা বেশ ভালো ফার্নিশ করা, টি টেবিল, চেয়ার। এই যে ভ্যালির ভিউ, যেটার জন্যে রুমটা নেওয়া। কি দারুণ, দেখুন জাস্ট কি দারুণ। আর এই হচ্ছে ওয়াশরুম, এখানেও সেমই ওয়াশরুম, ওয়েস্টার্ন স্টাইল, গিজার আছে, এদিকে বেসিনে আয়না। আর এই রুমগুলো যদি আমি প্রাইস বলি, আমাদের প্রাইস পড়েছে উইথ ডিনার অ্যান্ড ব্রেকফাস্ট 1250 টাকা। 1300 বলছিল, দাম করে 1250। তো এই প্রাইসে এর থেকে বেটার আপনি ভিউসের সাথে এক্সপেক্ট আশা করি করতে পারবেন না বা পাবেন না এখানে। তো এই প্রাইসে এটা বেস্ট। ব্যাগপত্র রেখে সূর্য পাটে যাওয়ার আগে বেরিয়ে পড়েছিলাম এই পাহাড়ি গ্রামের সৌন্দর্য দেখতে পায়ে হেঁটে। এ যেন এক রূপকথার গ্রাম। পাহাড়ি কত রকমের সব ফুলের ভ্যালি, পাশ দিয়ে বয়ে চলা সুন্দর পিন নদী, আর সামনে অস্তগামী সূর্যের আলোর আভা। অনেক কষ্টে এই অদম এটুকুই বর্ণনা দিতে পারলো, বাদ বাকি বর্ণনাটা তোমরাই দাও কমেন্ট বক্সে। এই গ্রামের এই হলো আমার তাবো থেকে মুদ গ্রামের জার্নি। স্পিতির এই বিউটি, কালচার, শান্তি সবকিছু আমার মন ছুঁয়ে গেছে। তোমরাও স্পিতি আসলে এই গ্রাম যেন মিস করো না। সবাই ভালো থেকো, ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্টে তোমাদের ভ্রমণ গল্প শেয়ার করো, ও চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করতেও ভুলো না। দেখা হবে আবার পরের অ্যাডভেঞ্চারে। টাটা।